আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নেবে না ইসকন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা। নিষেধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, আদালত হস্তক্ষেপ করবে না জানালো হাইকোর্ট। ইসকন নিষেধে কোনো আলোচনা হয়নি, ব্রিফিংয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে জানালেন মাহফুজ আলম। সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টা চলছে বলেন মির্জা ফখরুল। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের। এবং পার্শ্ববর্তী দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। ছাত্র ঐক্য অটুট রাখার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চিন্ময় কৃষ্ণ দাসের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সত্যরঞ্জন বৈরী বলেন, সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে হিন্দুদের অধিকার আদায়ে চিন্ময় কৃষ্ণ সমাবেশ করেছেন, যার সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে। ইসকনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইনজীবী হত্যার ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামে ইসকন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি ওঠে। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। এ সময় সংগঠনের নেতারা বলেন, চিন্ময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইসকন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানানো হয়। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তিনি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবেন না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের তদন্তের সিস্টেমটা এরকম। সেই শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তারা আরো বলেন, ইসকন কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত নয়। বেশ কিছু গোষ্ঠী সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এখানে সম্মিলিত সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে, উইদাউট আওয়ার কনসেন্ট, উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল এন্ড পারমিশন। সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে? যারা অশুভ শক্তিকে পেছন থেকে তলকাটি নাড়ছে এবং তাদেরকে প্ররোচিত করছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য, এবং সেই মুখ্য হাতিয়ার হিসাবে তারা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সম্পর্কে বারবার প্রশ্নবিদ্ধ করে তাদের চরিতার্থ করতে চাইছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ইসকনের নেতৃবৃন্দরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইসকন নিষেধের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করবে না, এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একথা বলেন। এছাড়া আইনজীবী হত্যা ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধ পেশাগত সুরক্ষার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ফজলে রাব্বির রিপোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে বুধবার সংগঠনটি নিয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানের বিষয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত।
আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে, কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো ইখতিয়ার নাই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ইসকন সহ কোনো সংস্থা বা সংগঠন বাতিলের ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ছোট ছোট বিরোধ যেন জাতীয় ঐক্য নষ্ট না করে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এ সময় ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। কোন সংগঠন নিষিদ্ধ করতে হলে সরকার সঠিক প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানান এই উপদেষ্টা। এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। এতে নগরীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় নয়, সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই নতুন করে শাহবাগ থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আজারবাইজানের বাকুতে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনের নানা ইস্যু নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বৈঠক পরবর্তী ব্রিফিং হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। কোন সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই। সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা মোহাম্মদ ইউনূস কামনা করেছেন। তারা আরও জানান, ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি কমিশন থেকে সংস্কার প্রস্তাব সরকারের কাছে আসবে। এরপরই যত দ্রুত সম্ভব আয়োজন করা হবে জাতীয় নির্বাচন। রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনে, আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে যায়, সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন। রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হবে, এটা আপনারা দেখতে পাবেন। 6টা কমিশনকে সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের গাড়ি দুর্ঘটনায় ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সমন্বয়কেরা জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছে, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। স্থাপনের কথা। ইসকনের ব্যানারে ভারত সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, হটকারিতার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকতে হবে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আমার 5000 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক মতবিনিময় সভায় সংবাদপত্রের মালিকদের সাথে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নোয়াব আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা বলেন,
গণমাধ্যমকে দুর্বল করে গণতন্ত্রকে শক্তিশালী করা কখনোই সম্ভব নয়। সত্যিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি পেতে চায় তাহলে অবশ্যই স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে। গণমাধ্যমের উপরে আক্রমণ চলছে, এইটাকে আমাদের সবাই মিলে রুখে দাঁড়ানো। আমি খুব দৃঢ়ভাবে বলছি, এই সরকারের দায়িত্ব ছিল যখন প্রথম আলো অফিসের সামনে কর্মসূচি দেওয়া হচ্ছে তখন সেই পক্ষের সাথে কথা বলা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যেটা মৌলিকভাবে মানুষের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার সাথে খুবই সম্পর্কিত, সেটার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না এবং আগামীতে যে সংবিধান হবে সেই সংবিধানে এটা স্পষ্ট করতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি কলকাঠি নেড়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ নষ্ট করতে চায়। যে কোনো মূল্যে গণমাধ্যম ও ভোটের স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। কিছু কাজ হয় যেটা আপনার রাজনীতিকরণের দিকে নিয়ে যায়, নৈরাজ্য সৃষ্টি করা, একটা হটকারিতার দিকে যাওয়া। এতে এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব আরো বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে গণ অভ্যুত্থানের বিজয়কে ম্লান করা যাবে না। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়, সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এইটা আমাদেরকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে হটকারিতা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রচলিত আইনে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় তারা কেন চুপ ছিল এমন প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক 7ই নভেম্বর 1975 জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তিনি এ দাবি জানান। এই সময় জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। একরামুল হক সাইমের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠকের একদিন পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত নেতারা। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আমিরে জামাত জানান, জাতীয় ঐক্যকে সংহত করা এবং প্রশাসনকে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আলোচনা হয় ইসকন ইস্যুতেও। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। জাতি হিসাবে দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরো সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরো কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া এবং রোজাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়ার কথা জানান তিনি। একই সাথে কার্যকর নির্বাচনের দিকে কিভাবে এগোনো যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামাত আমির। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারের, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি। আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন বিএনপি নেতারাও। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকায় শেখ হাসিনা সরকারকেও ভারত টিকিয়ে রাখতে পারেনি। জাতীয় ছাত্র সংহতির সপ্তাহে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে সমন্বয়করা বলেন, ফ্যাসিবাদের দোসরদের ফাঁদে পা না দিয়ে ছাত্র ঐক্য অটুট রাখলে তাদের সব ষড়যন্ত্র বারবার ব্যর্থ হবে। আদিন সচিবের রিপোর্ট। দাবির নামে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কথা বলছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। ছাত্র জনতার ঐক্য ভাঙতে ফ্যাসিস্টদের সব উস্কানি চক্রান্তের ব্যাপারে সতর্ক থাকার তাগিদও দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ আমাদের মাঝে আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই, তারা আমাদের মাঝে যে জাতীয় ঐক্য সেটাকেই বিনষ্ট করতে চায় এবং এইটাই তাদের ইনভেস্টমেন্ট। আমরা যদি তাদের এজেন্ডা বাস্তবায়ন করি তাহলে আমরা ফ্যাসিবাদের কাছে হেরে গেলাম। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র শিবির নিয়ে বিভেদ নয়, জাতীয় সংকটে সবাই একত্রে সব চক্রান্ত মোকাবেলা করবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা দিল্লি থেকে এখনো স্বপ্ন দেখে শেখ হাসিনাকে যে বাংলাদেশ শাসন করবে, তবে এই প্রচেষ্টা আমরা কি ব্যর্থ করে দিব? আমরা ব্যর্থ করে দিব? এই দায়িত্বটা কাদের হবে? এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের। কারণ এই দেশের মানুষ এখনো বিশ্বাস করে শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশ নির্মাণ করবে। কারো সাথে আমরা দ্বন্দ্বে জড়াবো না। আমরা যেমন রাজপথে দাঁড়াতে, কে ছাত্রদল করে, কে ছাত্র শিবির করে, কে ছাত্র ইউনিয়ন করে, কে ছাত্র ফেডারেশন করে, এটা দেখিনি, আমরা সামনে দেখবো না। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, এই একতা যতদিন থাকবে ততদিন দিল্লির কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়ন হবে না। ভারত থেকে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তাদের আর্মি পাঠিয়েছিল। সে 5 তারিখে পলায়নের ভিডিও সবাই দেখেছি, কিন্তু ভারত কি টিকিয়ে রাখতে পেরেছে? আমাদের একতার কাছে, আমাদের সংগ্রামের কাছে তারা সবাই হেরে গিয়েছে। সেই দিনই ভারত বুঝে গিয়েছে বাংলাদেশের যতদিন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে ততদিন তারা চাইলে তাদের দিল্লি সে এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে পারবে না। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার সব ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষকদেরও ভূমিকা রাখার তাগিদ দেন গণ অভ্যুত্থানের নেতারা। শিক্ষা কার্যক্রমের বাইরে গিয়ে আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। পতিত আওয়ামী ষড়যন্ত্র রুখতে দেশের ছাত্র সংগঠনগুলো একজোট হয়ে লড়াই করবে বলে একমত হয়েছেন ছাত্র নেতারা। রাজধানী পুরানা পল্টনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে 34টি ছাত্র সংগঠনের এক বৈঠক শেষে একথা জানান ছাত্র সংগঠনের নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে আর ভয়ের রাজনীতি চায় না ছাত্র সমাজ। এটা কোনো স্বাধীন শিক্ষা ব্যবস্থা না, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের বিরুদ্ধে বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা, তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে। অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে। বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর। তিনি বলেন, আমানতকারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এ টাকা দেওয়া হচ্ছে, এতে মূল্যস্ফীতি বাড়বে না। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, কোনো প্রভাব নয়, নিয়ম নীতি অনুসরণ করেই অর্থ পাচ্ছে ব্যাংকগুলো। শারফুল আলমের রিপোর্ট। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিল সরকার। এতদিন অন্যান্য ব্যাংকগুলো নিজেরা এগিয়ে আসলেও নতুন করে সরকারি সহায়তা পাচ্ছে ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসে গভর্নর নতুন টাকা ছাপিয়ে এই ঋণ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এতে বাজারে অর্থপ্রবাহ যেমন বাড়বে না, তেমনি মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। মনিটরিং পলিসি আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, বাজারকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল করা যাবে না। কোনো ব্যাংকে যদি কোনো তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু টাকা ছাপানো বলবো
আবার এট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটারি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, আগের মতোই টাইট থাকবে। রোববার থেকে ওই 6 ব্যাংকের সব শাখা থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। তবে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহ না করারও আহ্বান জানান গভর্নর। অনুষ্ঠানে ব্যাংক মালিকরা জানান, নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। পূর্ববর্তীকালে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির জন্য তারা রিয়েলি তারল্য সংকটে নিপতিত। জনগণের স্বার্থে যেটা করা দরকার ওই মুহূর্তে ওই ডিসিশনটা নিচে, এখানে কোনো ইনফ্লুয়েন্সে কোনো কাজ করে না, কারণ আমরা ইনফ্লুয়েন্স করতে চাইও না। সিকিউরিটি এক্সচেঞ্জের সাথে আলোচনা করে ইদার বন্ড অথবা আমাদের শেয়ার, নতুন করে শেয়ার বিক্রি করে আমরা নিজেরাই ক্যাপিটালাইজ করব। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আর্থিক খাত নিয়ে দ্বিপাক্ষিক বিষয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। দ্রুত ভারতীয় ভিসা ইস্যু করা হবে বলেও এ সময় গভর্নরকে আশ্বস্ত করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে আগামী 6 মাসের অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুর্নীতিবাজদের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের আস্থা ফিরিয়ে আনারও দাবি জানান এই অর্থনীতিবিদ। তরিক ইসলামের রিপোর্ট। বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং 2023 অর্থ বছরের বাজেট সার্ভে রিপোর্ট তুলে ধরতে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে অংশ নেন অর্থনীতিবিদরা। ইনস্টিটিউট যাতে এগুলোকে ওভারসাইট করতে পারে। এ সময় আর্থিক সংকট ও বাজেট বাস্তবায়নের নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। উঠে আসে মূল্যস্ফীতি কমানোর নানান পদক্ষেপের বিষয়। সাপ্লাই সাইডটাকে ম্যানেজ করাটা হচ্ছে অনেক বেশি কিন্তু কঠিন ডিমান্ড সাইডের তুলনায়। হ্যাঁ, এটা কিন্তু আমরা এটা যদি না করতে পারি, সাপ্লাই সাইড ইমপ্রুভমেন্ট না হলে ইনফ্লেশনের প্রেশারটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। বাজেট ওপেননেসের ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশনটা থাকবে সেটা যাতে আরো অ্যাক্টিভ করা এবং একটা রিয়েলি কম্প্রিহেন্সিভ এবং ইফেক্টিভ পার্টিসিপেশন যাতে থাকে এবং ট্যাক্স পেয়ার্স মানির যে পাবলিক এক্সপেন্ডিচার সেটা যাতে কোয়ালিটি এক্সপেন্ডিচার হয়। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনগণের আস্থা অর্জনে বাজেয়াপ্ত করতে হবে অবৈধ সম্পদ, তুলে ধরতে হবে অর্থনৈতিক পরিকল্পনা। গত 6 মাসের একটি সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে আমাদের একটি সেই অর্থে দলিল দরকার, যেটা আমাদের আগামী পরবর্তী 6 মাসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেবে, বাজারকে এক ধরনের স্বস্তি দিবে এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে ধারণা দিবে এবং সেটাকে কেন্দ্র করে পরবর্তী বাজেটকে যাতে আমরা নিয়ে আলোচনা করতে পারি। আলোচনায় কর আদায় ও রিজার্ভ বৃদ্ধির মাধ্যমে আর্থিক সংকট সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পার্টিক্স খেলার খবর। বুলেটে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে 99 রানে হারিয়ে 2-1 সিরিজ জিতেছে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 58 রান যোগ করেন সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিক। 31 রান করে আউট হন আইয়ুব। এরপর শফিক ফেরেন 50 রানে। তবে 3-এ নামা কামরান গোলামের 103 রানের অভিষেক সেঞ্চুরিতে 6 উইকেটে 303 রান তোলে রিজওয়ানের দল। জবাবে 40 ওভার 1 বলে 204 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। 51 রান করেন ক্রেইগ আরভিন, 2টি করে উইকেট নেন সাইম আইয়ুব, আমির জামাল এবং আবরার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নেবে না ইসকন। সংবাদ সম্মেলনের সংগঠনের নেতারা নিষেধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, আদালত হস্তক্ষেপ করবে না জানালো হাইকোর্ট। ইসকন নিষিদ্ধে কোনো আলোচনা হয়নি, ব্রিফিং এ উপদেষ্টা রেজওয়ানা হাসান। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে জানালেন মাহফুজ আলম। সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টা চলছে বলেন মির্জা ফখরুল। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের। এবং পার্শ্ববর্তী দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। ছাত্র ঐক্য অটুট রাখার আহ্বান।
পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।